আমরা নবোদয় বিদ্যালয় প্রবেশিকা পরীক্ষার মডেল প্রশ্নপত্র 41-এর উপরে আজকে অঙ্ক ক্লাস করব। ব্যাখ্যা সহ উত্তর কৌশল শিখে নিতে হবে। তো জওহর নবোদয় বিদ্যালয় প্রবেশিকা পরীক্ষার প্রস্তুতির মডেল সেট 41-এ আমরা পাবো 20টি অঙ্ক এবং 20টি বাংলা অনুচ্ছেদের প্রশ্ন। আমাদের সাহা পাবলিকেশন থেকে প্রকাশিত জওহর নবোদয় বিদ্যালয় প্রবেশিকা পরীক্ষার মডেল প্রশ্নপত্র যে বইটি রয়েছে সেই বইয়ের থেকে আজকে আমরা ক্লাস করছি। নিচের অঙ্কগুলি সমাধান করে সঠিক উত্তরটি নির্বাচন করো। অর্থাৎ প্রথমে আমরা চলে যাব অঙ্ক পাঠে। অঙ্ক আছে 20টি, আমি বলেছি। অঙ্ক পাঠে যাব। সর্বপ্রথমে দেখব 41 দাগের অঙ্কটি। 300 মিটার দৈর্ঘ্যের একটি ট্রেন প্ল্যাটফর্ম ছেড়ে 2 ঘন্টা যাবার পর 200 মিটার দৈর্ঘ্যের একটি ট্রেন যাত্রা শুরু করে। দ্বিতীয় ট্রেনটি যাত্রা শুরু করার কতক্ষণ পর প্রথম ট্রেনকে অতিক্রম করে চলে যাবে যখন ট্রেন দুটির গতিবেগ যথাক্রমে 45 কিমি পার ঘন্টা এবং 50 কিমি পার ঘন্টা। তাহলে অঙ্কটিকে আমরা পড়লাম, পড়ে বোঝার চেষ্টা করলাম যে কি গতিবেগ চ্যাপ্টারের উপরে সমস্যাটি রয়েছে। তো এবার আমাদের দেখতে হবে যে গতিবেগে আমাদের এখানে আপেক্ষিক গতিবেগ দরকার হবে। একটি ট্রেন যাত্রা শুরু করেছে, করে এখানে চলে এসেছে। এই ট্রেনটি এখানে চলে এসেছে কত? 2 ঘন্টা। 2 ঘন্টা। আর একটা ট্রেন এবার যাত্রা শুরু করলো। যাত্রা শুরু করেছে এই ট্রেনটি 300 মিটার লম্বা, আর এই ট্রেনটি 200 মিটার লম্বা। এবার দেখো, এই অঙ্কটাতে আমাদের যেখানে ভুল হয়ে যাবার সম্ভাবনাটা থাকে সেই জায়গাটাকে আমাদের নজরে আনতে হবে। সেটা কি? বিষয়টা হচ্ছে যে এখানে আমরা এই যে 2 ঘন্টায় যে দূরত্ব গেছে এই ট্রেনটা এই দূরত্ব যেতে কতক্ষণ সময় নেবে এইটা নির্ণয় করে ফেলবো। কিন্তু সেটা করলে আমাদের উত্তর সঠিক হবে না। তো এইবার আমাদের কি করতে হবে? অঙ্কটাকে ভালো করে বুঝে করতে হবে। দেখো, প্রথম ট্রেন, এটা হচ্ছে প্রথম ট্রেনটা, আর এটা হচ্ছে দ্বিতীয় ট্রেনটা। প্রথম ট্রেনের ক্ষেত্রে কি হচ্ছে? প্রথম ট্রেন 2 ঘন্টা চলেছে, তাহলে 2 ঘন্টায় যায় কতটুকু? এর গতিবেগ হচ্ছে 45 কিমি পার ঘন্টা। এই জায়গাটা লক্ষ্য করো, 45 কিমি পার ঘন্টা ইন্টু 2 ঘন্টা, তাহলে 90 কিমি চলে গেছে। এইবার এই ট্রেনটা যাত্রা শুরু করলো, কোন দিকে যাচ্ছে? একই দিকে যাচ্ছে। এই দিকে একই দিকে যাচ্ছে। তাহলে আপেক্ষিক গতিবেগটা কত? আপেক্ষিক গতিবেগ হবে দুটোর অন্তর্ফল, 50 মাইনাস 45 সমান সমান 5 কিমি পার ঘন্টা। এবার এই যে 90 কিমি গেছে, এই জায়গাটা লক্ষ্য করো, এইটুকু হচ্ছে 90 কিমি। 90 কিমি, এই 90 কিমি অতিক্রম করবে এই 5 কিমি পার ঘন্টা আপেক্ষিক গতিবেগ নিয়ে। তো তাতে কি আমার সঠিক উত্তর আসবে? এইটা হচ্ছে আমার কাছে একটা বড় প্রশ্ন, যে তাতে কি সঠিক উত্তর আসবে। এবার দেখো, একটু বুঝে নিতে হবে। এই ট্রেনটা এখানে আছে, এই ট্রেনটা এখানে আছে। এবার এই ট্রেনটা এখান থেকে যাত্রা শুরু করেছে। এই 90 কিলোমিটার তো তাকে অতিক্রম করতেই হবে। আর এ যখন একে অতিক্রম করে চলে যাবে তখন কিন্তু এই যে এদের নিজেদের দৈর্ঘ্য যেটা, এইটাকে অতিক্রম করতে হচ্ছে। অর্থাৎ এই 300 মিটার আর এই 200 মিটার, অর্থাৎ 500 মিটার। 500 মিটার সমান সমান 0.5 কিমি। এটা কি করে করলাম এটা এখন প্রশ্ন করলে হবে না, এটা তোমরা অলরেডি জানো। তো এক্ষেত্রে এবার আমাদের কি করতে হবে? এবার আমরা এই যে পেছনের যে ট্রেনটি আছে এই ট্রেনের কত দূরত্ব যেতে হবে? এই ট্রেনের যেতে হবে এই 90 কিলোমিটার প্লাস 0.5 কিলোমিটার সমান সমান 90.5 কিমি। এই দূরত্বটা তাকে অতিক্রম করতে হবে কোন গতিবেগ নিয়ে? এই আপেক্ষিক গতিবেগ নিয়ে। তাহলে এইবার সময়টা কি পাবো আমরা? সময় সমান সমান 90.5
ভাগ আপেক্ষিক গতিবেগ, এত ঘন্টা সময় তার দরকার হবে। তাহলে 18.1 ঘন্টা। এবার আমি অনেকের ক্ষেত্রেই দেখেছি এই 90 কিলোমিটারটাকে তোমরা ভাগ করে ফেলেছো, 18 ঘন্টা সময় হয়েছে। তো এই যে 90কে 5 দিয়ে ভাগ করলে 18 হবে, এই প্রবণতা 90% স্টুডেন্টের মধ্যে থাকবে। আর এই কারণে আমি কি করেছি, আমার বইয়ে এই অপশনটিতে 18 ঘন্টা রেখেছি। তাতে কি হবে, খুব তাড়াতাড়ি তুমি এখানে মানে রাইট দিয়ে দেবে, এবং কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে এই ভুলটা তুমি যদি করতে পারো তাহলেই কিন্তু আমার সঠিক স্টুডেন্টকে বাছাই করতে সুবিধা হবে। তাহলে আমরা কিন্তু ওই ভুল করব না আজকের পর থেকে। এইটা হবে সঠিক উত্তর, 18.1 ঘন্টা। কেন, কারণটা এই জায়গার থেকে আমাদের জেনে নিতে হবে যে এই যে দূরত্বটা, এই দূরত্ব আমাকে ধরতে হবে, এইটুকু আর এইটুকু। মানে এই ট্রেনটা যখন এইখানে এসে পৌঁছালো তখন সে 90 কিমি অতিক্রম করলো, কিন্তু এই ট্রেনটাকে অতিক্রম করে চলে যাওয়ার সময় এর মাথাটা চলে আসে এইখানে, অর্থাৎ এই টোটাল দূরত্বটা তাকে তখন অতিক্রম করতে হয়, অর্থাৎ এই দূরত্বটাও তাকে অতিক্রম করতে হবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে উত্তর হলো আমার 18.1। আর এইটা যারা করবে তাদের হবে না। যাব পরবর্তী সমস্যা। পরবর্তী সমস্যাটি 42 দাগ। কত পরিমাণ টাকা 7 বছরে দ্বিগুণ হবে? এবার দেখো, বছর হচ্ছে সময়টা 7 বছর আছে, টাকার পরিমাণটা ক্যাপিটাল যে টাকাটা আছে সেটা ধরো আমি এক্স টাকা ধরলাম, আর দ্বিগুণ মানে 2x টাকা হয়ে যাবে, অর্থাৎ সুদের পরিমাণ মানে আই ইকুয়াল টু এই 2x এর থেকে আসল টাকা বাদ দিলে x হবে। এবার আর এর পরিমাণটা কত, এইটা তো আমার জানতে হবে। আবার কত পরিমাণ টাকা এটাও অজানা। তাহলে এই যে পার্সেন্টেজ যদি বেশি বা কম হয় তাহলেই তো আমার মানে উল্টো পাল্টা হয়ে যাবে। তাহলে এখানে নির্দিষ্ট সুদের হার না বলা থাকলে যে কোনো পরিমাণ টাকার কথাই আমি এখানে বলতে পারি। টাকার পরিমাণ বাড়িয়ে দিতে পারি, সুদের পরিমাণ কমিয়ে দিতে পারি, টাকার পরিমাণ কমিয়ে দিতে পারি, সুদের পরিমাণ বাড়িয়ে, যে কোনো পরিবর্তন হতে পারে। অর্থাৎ এটা কোনো অঙ্ক ছিল না, এটা কি ছিল, যে তুমি কতটা বুদ্ধি নিয়ে কতটা বুদ্ধির সহিত বিচার করতে পারো, এইটাই তোমার ক্ষমতা যাচাই করা হলো। যাব এবার অঙ্কে। এটা অঙ্ক 43 দাগে। সুমাইয়া ও তার মায়ের বয়সের সমষ্টি 50 বছর, এবং এখানে 50 বছর, এবং তার মায়ের এবং ঠাকুমার বয়সের সমষ্টি 100 বছর। তাদের তিনজনের বয়সের সমষ্টি 120 বছর হলে সুমাইয়ার মা যখন জন্মগ্রহণ করে তখন তার ঠাকুমার বয়স কত ছিল? ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা সমস্যা, সহজ সমস্যা, কিন্তু তার মধ্যে তোমাকে বুদ্ধি অ্যাপ্লাই করতে হবে। অনেকেই অঙ্কটা ভুল করে ফেলেছে, দেখে নাও। তাহলে সুমাইয়া প্লাস তার মা, তাদের বয়সের সমষ্টি 50 বছর, এই গেল। এদিকে মা এবং গ্র্যান্ড মা, তাদের বয়সের সমষ্টি 100 বছর। এই দুজনের বয়সের সমষ্টি 100 বছর জানি। এবার সুমাইয়া প্লাস তার মা প্লাস তার গ্র্যান্ড মা, এদের বয়সের সমষ্টি 120 বছর। এই তাহলে দেখো, এই তিনজনের বয়সের সমষ্টি থেকে দুইজনের বয়সের সমষ্টি যদি বিয়োগ করে দিই, কে পড়ে থাকে? গ্র্যান্ড মা পড়ে থাকবে। তাহলে আমি কি করব, যে গ্র্যান্ডমার বয়স হচ্ছে কত? 120 বছরের থেকে এদের দুজনেরটা বিয়োগ করে দাও, 50 বিয়োগ করে দাও, পড়ে থাকবে যেটা, সেটা হচ্ছে গ্র্যান্ডমার বয়স। তাহলে গ্র্যান্ডমার বয়স 70। আবার মাদার প্লাস গ্র্যান্ড মাদার, এটা সমান সমান 100। তাহলে এই 100 থেকে বিয়োগ করে দাও গ্র্যান্ডমাকে, তাহলে পড়ে থাকবে 30 বছর। এটা কার বয়স হবে? মায়ের বয়স হবে। এবার আমরা চলে আসব সুমাইয়ার বয়স নির্ণয় করব। সুমাইয়া প্লাস তার সুমাইয়ার দরকার নেই। তাহলে গ্র্যান্ডমার বয়স কত? গ্র্যান্ডমার বয়স 70 বছর, আর মায়ের বয়স কত? 30 বছর। তাহলে গ্র্যান্ডমার এই 70 বছরের থেকে মায়ের বয়সটা যদি বিয়োগ করে দিই,
তাহলে 40 বছর হয়, অর্থাৎ 30 বছর আগে মা যখন জন্মগ্রহণ করলো সেই সময় তার তো 70 ছিল না, তার থেকে 30 কম ছিল, 40 বছর ছিল। তাহলে উত্তর কিন্তু আমার 40 বছর আসছে। অনেকে মায়ের বয়সটা বের করে বসে আছো এইটা, কিন্তু প্রকৃতপক্ষে উত্তর কিন্তু ঠাকুমার বয়স ছিল 40 যখন তার মায়ের জন্ম হয়েছিল। দেখো পরবর্তী সমস্যা 44 দাগে, দুটি সংখ্যার গুণফল 200, গসাগু উহাদের লসাগু এর থেকে 10 কম, ছোট সংখ্যাটি কত? বেশ ভালো কথা। দুটো সংখ্যার গুণফল কত? 200। তাহলে লসাগু গুণ গসাগু এটা সমান সমান 200 আমরা জানি, কারণ লসাগু গুণ গসাগু সমান সমান সংখ্যা দুটির গুণফল। এটা সূত্র, সূত্রটা তো লিখতে হবে না, এখানে তো সম্পূর্ণ অঙ্ক কষে করব না। লসাগু গুণ গসাগু সমান সমান সংখ্যা দুটির গুণফল, এটা হচ্ছে একটা সূত্র। তো এই সূত্র অনুযায়ী আমরা যেটা লিখতে পারি সেটা হচ্ছে লসাগু আর গসাগুকে গুণ করলে এইটা হয়। এইবার একটুখানি মানে চিন্তা ভাবনা করো, লসাগুকে এক্স ধরো আর গসাগুকে ওয়াই ধরো। এখানে আবার ঘাবড়ে যেও না, যেও না এক্স কোথায়, কোথা থেকে আসলো এক্স আর ওয়াই? এক্স আর ওয়াই এর গুণফল হচ্ছে 200, অর্থাৎ আমরা বলতে পারি এক্স ওয়াই ইকুয়াল টু 200। বেশ, আবার লসাগু থেকে গসাগু 10 কম, তাহলে এই দুটোর অন্তর্ফল 10 হবে। এইবার আমরা বীজগাণিতিক সূত্র আমাদের বেসিক এপিসোডে আলোচনা করেছিলাম, যে সূত্রটা কি ছিল? এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ার সমান সমান এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার প্লাস 4 XY। তাহলে এটা কত? এটা হচ্ছে 10 প্লাস 4 ইন্টু এটা কত? 200। তাহলে কত হচ্ছে? 100 যোগ 800 সমান সমান 900। এইখান থেকে আমরা কি পাচ্ছি? এক্স প্লাস ওয়াই, এটা হচ্ছে এক্স প্লাস ওয়াই এর হোল স্কোয়ার, এক্স প্লাস ওয়াই এর হোল স্কোয়ার। তাহলে এক্স প্লাস ওয়াই কত হবে? রুট ওভার 900 হবে, সমান সমান 30। তাহলে আমরা দুটো জিনিস পেয়ে গেছি এখানে, এক্স প্লাস ওয়াই সমান সমান 30 আর এক্স মাইনাস ওয়াই সমান সমান 10। সব উভয় পাশকে যোগ করে দাও, তাহলে এক্স আর এক্স যোগ করলে হয় 2x, এটা কেটে গেল, সমান সমান 30 আর 10 40। এক্স ইকুয়াল টু 40/2 সমান সমান 20। তাহলে এক্স প্লাস ওয়াই সমান সমান যদি 30 হয়, তাহলে ওয়াই সমান সমান 30 মাইনাস এক্স সমান সমান 30 মাইনাস 20 সমান সমান 10। তাহলে লসাগু সমান সমান কত? 10। গসাগু সমান সমান লসাগু 20 আর গসাগু 10। এই জায়গাটা পর্যন্ত আমরা সমাধান করে এসেছি। আশা করি এই জায়গাটা বুঝতে পেরেছো। বুঝতে হবে তোমাকে, কারণ বীজগাণিতিক যে সূত্র প্রয়োগ করে আমি অঙ্কটা সমাধান করলাম, এই জায়গাটা কিন্তু আমাদের বেসিক এপিসোডে আছে। এইবার অঙ্কটা কিন্তু সম্পূর্ণ হলো না এখনো। এইবার আমি চলে আসব অঙ্কে, যে লসাগু আর গসাগু আমি জেনে গেছি। এই লসাগু হচ্ছে 20 আর গসাগু হচ্ছে 10। এবার এই কন্ডিশনের ক্ষেত্রে লসাগু গসাগু জানা আছে, তাহলে লসাগুকে গসাগু দিয়ে ভাগ করতে হয়, যেটা পাই তার উৎপাদকে বিশ্লেষণ করতে হয়, গসাগুকে গুণ করতে হয় ওই জোড়া দিয়ে। এই তাহলে 10 আর 20, সংখ্যা জোড়া হচ্ছে 10 এবং 20, ছোট সংখ্যাটি 10 পেয়ে গেলাম। এইবার কিন্তু অঙ্কটা সম্পূর্ণ হলো। এইটুকু করার পরে যাব পরবর্তী সমস্যা 45 দাগে। 45 দাগে আমরা পাচ্ছি যে 2 এর পরে 13, 3 এর পরে 25, 5 এর পরে কত? 2 এর পরে 13 কিভাবে আসলো, 3 এর পরে 25 কিভাবে আসলো, তারপরে 5 এর পরে কত হবে? তাহলে এই জায়গাটা লক্ষ্য করো, 2 এর পরে 13 এইভাবে আসে, 2 এর স্কোয়ার প্লাস 2 এর পরবর্তী সংখ্যার স্কোয়ার করলে 2 দুগুণে 4, 3 তিরিকে 9, 13 হয়। 3 এর স্কোয়ার প্লাস 3 এর পরবর্তী সংখ্যার স্কোয়ার করলে হয় 25। তাহলে 5 এর স্কোয়ার প্লাস 5 এর পরবর্তী সংখ্যার স্কোয়ার করলে কত হবে? 5 5 25, 6 6 36, যোগ করলে হয় 61। তাহলে উত্তর কিন্তু আমার এইটা হবে, এ দাগ 61 হবে সঠিক উত্তর। তাহলে লজিকটা কি এখানে? লজিকটা হচ্ছে 2 এর পরে
13। এখানে দুইয়ের পরে আমি যোগ করেছি, দুইয়ের পরে আমি মানে পরবর্তী সংখ্যাটাকে নিয়েছি এইভাবে, দুইয়ের পরবর্তী সংখ্যা দুইয়ের মানে এই দুটোর স্কোয়ারকে যোগ করে করেছি। এটা হচ্ছে লজিক। যাব 46 দাগে। দেখো এখানে পি স্কোয়ার মাইনাস পিবি মাইনাস পিবি প্লাস বি স্কোয়ার সমান সমান 4। আচ্ছা আমি এইভাবে লিখি, বি স্কোয়ার মাইনাস একটা যোগ করলে হয় দুটো পিবি প্লাস পি স্কোয়ার, এটা উল্টে দিলাম, এটাকে আর এটাকে উল্টে দিলাম, সমান সমান 4। তাহলে বি মাইনাস পি হোল স্কোয়ার ইকুয়াল টু 4, সূত্র তো। তাহলে বি মাইনাস পি সমান সমান হচ্ছে √4 সমান সমান 2। তাহলে বি মাইনাস পি সমান সমান হচ্ছে 2 হয়ে গেল। এইবার বলেছে পি এর দ্বিগুণ হচ্ছে বি, তাহলে বি কে আমরা লিখতে পারি 2p মাইনাস পি সমান সমান 2। তাহলে পি সমান সমান বিয়োগ করে দাও, পি সমান সমান 2। পি এর মান পেয়ে গেছি, পি এর মান 2। এবার পি কিউ এর মান নির্ণয় করতে বলেছে, তাহলে পি কিউ সমান সমান 2 এর কিউব সমান সমান 8। উত্তর এখানে আছে। এটা কিছু না, এটা বীজগণিতের সূত্র। বীজগণিতের সূত্র, পরীক্ষায় বীজগণিত আসে এবং খুব কম আসে, কিন্তু আমাদের শিখে নিতে হবে। প্রস্তুতি যখন নিচ্ছ তখন সব ধরনের প্রস্তুতি রাখা উচিত। কত টাকায় বিক্রি করলে ধার্য মূল্যের 3/5 অংশ টাকা ক্ষতি হয় যখন ধার্য মূল্যের 5/6 গুণ ক্রয় মূল্য এবং ক্রয় মূল্য হলো 50-এর বর্গ। এই জায়গাটার থেকে আমাকে যেতে হবে যে ক্রয় মূল্যটা কত দেওয়া আছে। ক্রয় মূল্যটা হচ্ছে 50-এর বর্গ সমান সমান 2500 টাকা। এবার ধার্য মূল্য কত? ধার্য মূল্যটা হচ্ছে ধার্য মূল্য তার 5/6 গুণ সমান সমান হচ্ছে ক্রয় মূল্য। এই কথাটা দেখো লেখা আছে, এই যে ধার্য মূল্যের 5/6 গুণ এই যে ক্রয় মূল্য, এই জায়গাটা থেকে আমাকে যেতে হচ্ছে। তাহলে ধার্য মূল্য কত? ধার্য মূল্যটা হচ্ছে সমান সমান ক্রয় মূল্য কত? 2500 টাকা। আর এই যে গুণ ছিল এটা এই পাশে এসে 6/5 হয়ে যাবে, উপর নিচে হয়ে যাবে, ভাগ হয়ে যায় তো, ভাগকে গুণ করে দিলাম। তাহলে এইটাকে কাটলে কত হচ্ছে দেখো তো, এটাকে কাটলে হচ্ছে 500 530 3000 টাকা। 3000 টাকা হচ্ছে। তাহলে ধার্য ছিল 3000 টাকা। এবার এই অঙ্কটায় চলে আসো, দেখো ধার্য যে মূল্যটা ছিল তার 3/5 অংশ ক্ষতি হবে। তাহলে আমার ক্ষতির পরিমাণটা কত? ক্ষতির পরিমাণ হচ্ছে এই 3000 টাকা ধার্য ছিল তার 3/5 অংশ। এবার 5 দিয়ে যদি আমি এটাকে কাটি, 5 দিয়ে যদি এটাকে কাটা হয় তাহলে কত হয়? 600, 3 6 1800 টাকা। এই টাকাটা হচ্ছে ক্ষতি। তাহলে বিক্রি কত করব? কেনা দাম তো 2500 টাকা, তার থেকে ক্ষতিটা বিয়োগ করে দাও, তাহলে 700 টাকা। 700 টাকা বিক্রি করলে আমার 1800 টাকা ক্ষতি হচ্ছে। আর এই 1800 টাকা মানে হচ্ছে 1800 টাকা কথার হচ্ছে ধার্য মূল্য যে 3000 টাকা তার 3/5 অংশ, 1800 টাকা আমার ক্ষতি হয়ে যাচ্ছে। তাহলে আমার 700 টাকায় বিক্রি করতে হবে। 700 টাকাটা এই অপশানে রাখতে হবে, এই অপশানে 700। দেখো এই বইয়ের একদম পেছনে তুমি চলে যাও, গিয়ে 47 দাগের উত্তরটা দেখো এ রয়েছে। তাহলে এটাকে আমাদের সঠিক উত্তর করলাম। যাব পরবর্তী সমস্যা 48 দাগে। 3টি বাচ্চা একটি গাছ থেকে আম পাড়ছে। প্রথম বাচ্চাটি যে কয়টি আম পেড়েছে তার পরের বাচ্চা তার দ্বিগুণ সংখ্যক আম পাড়লো। পরের বাচ্চাটি দ্বিতীয় বাচ্চাটির আমের 2 গুণ সংখ্যক আম পাড়লো। পরের দিন ওরা প্রত্যেকে যে কয়টি করে আম পেড়েছিল তার দ্বিগুণ পরিমাণ আম পাড়লো। প্রথম দিনে যদি প্রথম বাচ্চাটি 4টি আম পেড়ে থাকে তাহলে ওরা শেষে মোট কতগুলি আম পেড়েছে। তাহলে প্রথম বাচ্চাটা, দ্বিতীয় বাচ্চাটা, তৃতীয় বাচ্চাটাকে এইভাবে রাখলাম। প্রথম বাচ্চা প্রথম দিন 4টে আম পেড়েছে, এ কি করেছে? 4 দুগুণে 8টি পেড়েছে। এ কি করেছে? এর দ্বিগুণ অর্থাৎ 16টি আম পেড়েছে, এইভাবে। এবার তারপরের দিন কি করলো? এ 8টা করলো,
এ 16টা করলো, এ 32টা করলো। এবার প্রথম বাচ্চার মোট আম কয়টা? 8 আর 4 12টা। এর কত? 24টা। এর কত? 8 48টা। এই তিনটাকে যোগ করে দাও, শেষের দিনে তাদের মোট আম কত? তাহলে 8 আর 4 12 আর 2 14, 4 হাতে 1 3 আর 2 5 আর 4 9 94, 4 আর 2 6 আর 1 7 আর 1 8, এতটি। এই, তাই তো? কোথায় আছে? সি অপশনে আছে। দেখে নাও অঙ্কটা ভালো করে, ছোট করে দিলাম, দেখে নাও। একদম সহজ অঙ্ক ছিল এটা। এবার যাব 49। এ এবং বি এর গড় 4.5। এ আর বি এর গড় যদি এটা হয় তাহলে সমষ্টি কত? দুটো সংখ্যা। এ আর বি কটা সংখ্যা? দুটো সংখ্যা। গড়ের সাথে গুণ করে দিলে কি হচ্ছে? সমষ্টি পাওয়া গেল। বি আর সি এর গড় দেওয়া আছে 5, তাহলে সমষ্টি 10। সি আর এ এদের গড় দেওয়া আছে 5.5, তাহলে সমষ্টি হবে তার দ্বিগুণ। এই সংখ্যা তত্ত্ব বই অনুযায়ী উভয় পাশে যোগ করব। যোগ করলে হয় 2a প্লাস 2b প্লাস 2c সমান সমান কত হচ্ছে? 30 হচ্ছে। তাহলে 2 কমন নিয়ে নিলে থাকে কত? a প্লাস বি প্লাস সি সমান সমান 30। এখান থেকে আমরা পাই a প্লাস বি প্লাস সি, এটা সমান সমান 30/2 সমান সমান 15। তাহলে এই যে এই তিনটের সমষ্টি যদি 15 হয়, এই তিনটের সমষ্টিকে একবারে এখানে 15 লিখে দিই। এই তার থেকে আমি যদি এ আর বি কে বাদ দিয়ে দিই তাহলে পড়ে থাকে সি। সি সমান সমান এই 15 থেকে এইটাকে বাদ দিয়ে দিলাম। 15 থেকে বাদ দিয়ে দাও 9 সমান সমান 6। আর বি এর মান কত? এই তিনটের সমষ্টি 15, তার থেকে এ আর সি কে বাদ দাও, 11 বাদ দাও, থাকলো 4। তাহলে এবার আমার কি বলেছে যে সি এবং বি এর অন্তর কত? সি আর বি এর অন্তর হচ্ছে এইটা, 6 - 4 সমান সমান 2। কোথায় আছে? কোন অপশনে আছে? ডি অপশনে আছে। ডি হবে এখানে সঠিক উত্তর। যাব 50 দাগে। একটি ব্যাগে 4টি 5 টাকার মুদ্রা, 5টি 2 টাকার মুদ্রা এবং 10টি 10 টাকার মুদ্রা আছে। ওই টাকা দিয়ে 10টি বই কেনা যায়, তাহলে 5টি বই কিনতে 5 টাকার মুদ্রা কয়টি লাগবে? খুবই ইম্পর্টেন্ট অঙ্ক একটা। তাহলে 4টে 5 টাকার মুদ্রা সমান সমান হচ্ছে 20 টাকা, আর 5টি 2 টাকার মুদ্রা হচ্ছে সমান সমান 10 টাকা, আর 10টি 10 টাকার মুদ্রা সমান সমান হচ্ছে 100 টাকা। মোট কত টাকা হলো? 130 টাকা। 130 টাকায় আমি পাচ্ছি কত? 10টি বই। 10টি বই পাচ্ছি। আমি আবার লিখেই করি, 10টি বই এর মূল্য 130 টাকা। একটি বইয়ের মূল্য কত? 130/10 টাকা। 5টি বইয়ের মূল্য কত? 130/10 ইন্টু 5 সমান সমান 65 টাকা। তাহলে এই যে 5টা বইয়ের যা মূল্য, দেখো 5টা বইয়ের মূল্যতে 5 টাকার মুদ্রা কয়টা লাগবে? এই যে 65 টাকা আছে না, এতে 5 টাকার মুদ্রার সংখ্যা কয়টি হচ্ছে? 13টি হচ্ছে। 13টি 5 টাকা হলে 65 টাকা হয়। তাহলে 13টি কোথায় আছে? এ অপশনে আছে। তাহলে আমরা সঠিক উত্তরে পৌঁছে যেতে পারলাম, এ। যাব পরবর্তী সমস্যা 51 দাগে। 4টি বাচ্চার কাছে 5:6:8:10 অনুপাতে টাকা আছে। ওদের সবার মোট টাকা দিয়ে একটা সাইকেল কিনতে গেল। সাইকেলের ক্রয় মূল্য 435 টাকা হয় এবং দোকানদার 52 টাকা খরচে সাইকেলটি বিক্রি করে থাকে। তাহলে দ্বিতীয় বাচ্চাটি থেকে তৃতীয় বাচ্চার কাছে কত টাকা বেশি আছে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা সমস্যা পাওয়া গেছে। কোথায় ভুলটা হবে দেখো। সাইকেলটি কিনেছে কত? 435 টাকা দিয়ে, আর দোকানদারের ক্ষতি হচ্ছে 52 টাকা। এই 52 টাকা ক্ষতি হোক আর লাভ হোক, এটা আমার দেখার বিষয় নয়। এখানে এই 52টার এখানে কোনো প্রয়োজন নেই। কেন দিয়েছি আমি?
যাতে তুমি ভুল করো। আমাদের এই যে যে অনুপাতে টাকা আছে সেই অনুপাতের টাকা দিয়ে এই টাকাটা হয়েছে। 52 টাকা ক্ষতি হোক, 50 টাকা ক্ষতি হোক, 100 টাকা ক্ষতি হোক, 200 টাকা ক্ষতি হোক, 500 টাকা ক্ষতি হোক, এটা তো আমার দরকার নেই। আমার এই টাকা ছিল, সেই টাকা দিয়ে এটা কিনেছি। এই জায়গাটা খেয়াল করো। তাহলে টাকার পরিমাণ কত হচ্ছে? 5:6:8:10। তাহলে আমরা সঙ্গে সঙ্গে কি করবো? 5x, 6x, 8x, 10x, এই টাকাগুলোর সমষ্টি করে দেব। সেটা সমান সমান 435। 5 আর 6 11 আর 8 19 আর 10 29x সমান সমান 435। 435 লেখো, 435। তাহলে x সমান সমান কত? 435 ভাগ 29 সমান সমান 15। দেখো তো, ভাগ করে দেখো তো, তোমাকে সময় দেওয়া হচ্ছে, তুমি ভাগটা করো। 435 ভাগ 29, 15 হয়েছে তো? হ্যাঁ, হয়ে গেছে। এবার প্রশ্নে কি বলেছে? দ্বিতীয় বাচ্চার থেকে তৃতীয় বাচ্চার কাছে কত বেশি টাকা আছে। আচ্ছা, এই জায়গাটা চলে আসো এবার। তৃতীয় বাচ্চার কাছে আছে 8x টাকা, আর দ্বিতীয় বাচ্চার কাছে আছে 6x টাকা। কত বেশি? 8x মাইনাস 6x সমান সমান 2x। আর 2x মানে কত? 2 ইন্টু 15 সমান সমান 30 টাকা। 30 টাকা বেশি আছে। কোথায় আছে দেখি? 30 টাকা বেশি আছে এ অপশানে। যাব পরবর্তী সমস্যা 52 দাগে। একটি সংখ্যা দ্বিতীয় সংখ্যার থেকে 5 কম, দ্বিতীয় সংখ্যা তৃতীয় সংখ্যাটির থেকে 10 কম, প্রথম সংখ্যাটির এবং তৃতীয় সংখ্যাটির সমষ্টি 25, তিনটি সংখ্যার সমষ্টি কত? আচ্ছা, প্রথম সংখ্যাটি কত? প্রথম সংখ্যাটি হচ্ছে দ্বিতীয় সংখ্যার থেকে 5 কম, অর্থাৎ প্রথম সংখ্যা যদি x হয়, দ্বিতীয় সংখ্যা তার থেকে বেশি হবে, এটা বেশি। আবার দ্বিতীয় সংখ্যা যেটা, তার থেকে তৃতীয় সংখ্যা আরো 10 বেশি হবে, কারণ এই তৃতীয় সংখ্যাটির থেকে তো দ্বিতীয় সংখ্যা কম, তাহলে এর থেকে এ বেশি। বেশ, এই হচ্ছে তিনটে সংখ্যা x প্লাস 15। তিনটের সমষ্টি কত? প্রথম সংখ্যা, এই দ্বিতীয় সংখ্যা, এই তৃতীয় সংখ্যা, এই তিনটের সমষ্টি হচ্ছে 25। তাহলে x x x 3x প্লাস 15 আর 5 20 সমান সমান 25 হলো। তাহলে তিনটে সংখ্যার সমষ্টি হচ্ছে, ও প্রথম সংখ্যাটি এবং তৃতীয় সংখ্যাটি, সরি, তাহলে প্রথম সংখ্যাটি আর তৃতীয় সংখ্যাটির সমষ্টি, এইখানে x প্লাস 15, এইটা সমান সমান 25। দেখেছো ভুলটা কোথায় হয়ে যাচ্ছিল? তাহলে 2x সমান সমান 25, এই 15 মাইনাসে এই পাশে নিয়ে আসো। তাহলে x সমান সমান এটা বিয়োগ করলে হচ্ছে কত? 10, আর এই 2 সমান সমান 5। তাহলে প্রথম সংখ্যাটি হচ্ছে 5, দ্বিতীয় সংখ্যাটি হচ্ছে 5 প্লাস 5 সমান সমান 10, তৃতীয় সংখ্যাটি কত? এই দ্বিতীয় সংখ্যার থেকে আবার 10 বেশি, 20। তাহলে এই তিনটে সংখ্যার সমষ্টি কত? সমষ্টি, তিনটে সংখ্যার সমষ্টি নির্ণয় করে দাও। 5 যোগ 10 যোগ 20 সমান সমান 20 35। 20 5 35 কোথায় আছে? বি অপশানে আছে। দেখো তো 52 দাগের উত্তর বি অপশন আছে কিনা। বইয়ের পেছনেই তো উত্তরপত্রে রয়েছে। বি অপশন থাকলে আমাকে জানাবে যে হ্যাঁ স্যার 52 দাগের উত্তর বি অপশন পেয়েছি। একটু বইয়ের দিকে নজর রাখতে হবে। তো বই সংগ্রহ করা বা আমাদের অনলাইন টিচিং এ যদি তুমি, পরীক্ষা এসে গেছে তো অনলাইন ক্লাস যদি বুকিং করতে হয়, আরো 5 মাস সময় আছে হাতে। এই সময় ক্লাস বুকিং করতে গেলে 9932224569 নম্বরে যোগাযোগ করবে। যাব পরবর্তী সমস্যা 53 দাগে। 500 লিটার আয়তন বিশিষ্ট একটি ট্যাঙ্ক থেকে 1/4 জল দিয়ে অন্য একটি ট্যাঙ্ক সম্পূর্ণ খালি অবস্থা থেকে ভর্তি করা হলো। বড় ট্যাঙ্ক থেকে 5 লিটার মাপের কত মগ জল বের করা সম্ভব? তাহলে ট্যাঙ্কের আয়তন কত? 500 লিটার, তার থেকে চলে গেল কত? 1/4। 1/4 মানে হচ্ছে 125 লিটার চলে গেল। 125 লিটার থাকলো কত? 500 থেকে 125 লিটার বিয়োগ করে দাও, থাকলো 5
3 7 3 375 লিটার জল এখনো আছে। এই 375 লিটার জল থেকে 5 লিটার মাপের জল বের করব। 5 লিটার 5 লিটার করে বের করতে গেলে কতটুকু বের করতে পারবো? এই ভাগ করে দিতে হয়। তাহলে 5 7 35, 5 5 25, এতটি মগ, 75টি মগ তুমি ভরতে পারবে। এই অপশনটি সঠিক উত্তর। যাব 54 দাগে। 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা দ্বারা বিভাজ্য 4 অঙ্কের বৃহত্তম সংখ্যার অঙ্কগুলি দ্বারা গঠিত বৃহত্তম ক্ষুদ্রতম সংখ্যার সমষ্টি কত? ভেরি ভেরি ইম্পর্টেন্ট, জটিল অঙ্ক, প্যাচ লাগানো অঙ্ক। 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা হচ্ছে এইটা, আর 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা হচ্ছে এইটা। এইটা দিয়ে কি এটা বিভাজ্য? ভাগ করে দেখতে হবে। ভাগ করি, ভাগ করে দেখতে হবে আমাকে। এই 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 থাকলো 9, এই 9 অবশিষ্ট থাকলো, তাহলে এই সংখ্যাটা বিভাজ্য নয়। বিভাজ্য সংখ্যাটি কত? বিভাজ্য সংখ্যা হচ্ছে অবশিষ্টটাকে বিয়োগ করতে হয়। 9990। এই যে 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা, যেটা এটা দ্বারা বিভাজ্য, এটা দ্বারা বিভাজ্য, এর যে অঙ্কগুলি রয়েছে 9 রয়েছে, 9 রয়েছে, 9 রয়েছে, 0 রয়েছে, এই কটাকে ব্যবহার করে বৃহত্তম এবং ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয় করো। বৃহত্তম সংখ্যা হবে এইটা, আর ক্ষুদ্রতম সংখ্যা হবে এইটা। তাদের সমষ্টি কত? 9, 9 দুগুণে 18, 8 হাতে 1, 10-এর 0 হাতে 1, এই 19089, 19089, এইটা। এ হবে সঠিক উত্তর। 55 দাগে আসো। দুটি সংখ্যার অনুপাত 3:2। দ্বিতীয় সংখ্যাটি কত হলে ওই দুটি সংখ্যার গুণফল প্রথম সংখ্যার 200 গুণ হবে? আচ্ছা, আগে অনুপাতটা লিখতে হয় এই। আর আমরা জানি যে আমাদের সবসময় আমরা কি জানি? আমরা জানি যে আমাদের সংখ্যার অনুপাত থাকলে তাকে এইভাবে লিখে দেবে। দুটো সংখ্যাকে পেয়ে গেছি, তাহলে ওদের গুণফল কত? 3x × 2x সমান 3 দুগুণে 6 x²। আর সেটা আবার কি হচ্ছে? ওই দুটি সংখ্যার গুণফল প্রথম সংখ্যাটি 200 গুণ। তাহলে প্রথম সংখ্যা কত? 3x, তার 200 গুণ। এটা সমান সমান কত? এদের গুণফল 6x²। এদিকে x², এই এক্সটা এই পাশে এসে ভাগ করে দাও, আর এদিকে এই 200, এই 6টাকে এই পাশে নিয়ে যাও। এই 3 গুণ আছে, এখানে 6কে নিয়ে যাও। তাহলে x² আর x² কাটো, এই দুটোকে কাটলে হয় x, আর এটাকে কাটলে হয় 100। তাহলে x = 100। তাহলে 3x = কত? 300, আর 2x = 200। এবার আমাকে উত্তর কি চেয়েছে? যে দ্বিতীয় সংখ্যাটি কত হলে, তাহলে দ্বিতীয় সংখ্যাটি 300 নাকি? দ্বিতীয় সংখ্যা তো 2x, দেখেছো? 300তে কিন্তু ভুল করে দিতে পারি। দ্বিতীয় সংখ্যা হচ্ছে এইটা। তুমি বইয়ের চলে যাও, বইয়ে যাও, বইয়ে গিয়ে 55 দেখো, এই অপশনটা সঠিক উত্তর আছে। 56 দাগ। 56 দাগে আমরা পাচ্ছি যে তুমি একটি কেকের 1/4 অংশ খেয়েছো, সেই কেকটির বাকি অংশের দাম 450 টাকা। যদি কেকটি না খেয়ে 45% লাভে বিক্রি করতে, কত টাকায় বিক্রি হতো? ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা সমস্যা পেলাম। তাহলে কেকটার 1/4 অংশ খেয়েছো, বাকি থাকলো কত অংশ? এই এত অংশ, 3/4 অংশ। এই অংশটা এখনো তোমার কাছে পড়ে আছে। এই 3/4 অংশের দাম, 3/4 অংশের দাম হচ্ছে 450 টাকা। তাহলে এক অংশের দাম কত? 450 ভাগ 3, এই 4, তাহলে 600 টাকা। 600 টাকা হচ্ছে কেকটার দাম। এবার কেকটাকে তুমি 45% লাভে বিক্রি করবে। 600 টাকার থেকে যদি 45% লাভে বেচতে হয়, তাহলে 145%-এ বিক্রি করতে হয়। এটা ম্যাজিক সূত্র দিয়ে করেছি। তো এবার 600 × 145 ভাগ 100, পার্সেন্টেজ তুলে দিলাম, দুটো শূন্য কাটলাম। 6 দিয়ে 5 6 30, হাতে 3, 4 6 24, আর 3 27, হাতে 2, 6 কে 6 2 8, 870 টাকা আমাকে বিক্রি করতে হবে, যেটা আমার কাছে বি অপশনে কিন্তু পেয়ে গেছি। যাব 57 দাগে।
উচ্চতা আর বয়স, এই তিনটে মিলিয়ে অনুপাত হচ্ছে 1:1। একটু অন্যভাবে লেখা আছে এই। আবার এইখানে কি লেখা আছে দেখো, বয়স আর ওজন এই দুটোর অনুপাত হচ্ছে 1:1। আবার এটা কি লেখা আছে, ওজন আর উচ্চতা হচ্ছে 1:1। অর্থাৎ এখানে উচ্চতা আর বয়স সমান, বয়স আর ওজন সমান, ওজন আর উচ্চতা সমান। তাহলে ওজন আর ওজনও তো সমান, ওজন আর ওজন এই দুটোও তো সমান। তাহলে এটা কি হবে, 1:1ই হবে। এটাই সঠিক উত্তর। যাব 58 দাগে। বৃহত্তম 4 অঙ্কের বিজোড় সংখ্যার অঙ্ক দ্বারা গঠিত 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যার অঙ্কগুলির সমষ্টির 12 গুণের দশকের ঘরের অঙ্কের আসন্ন মান কত? আসন্ন মান চ্যাপ্টারের অঙ্ক যদি একটু ঘুরিয়ে দেওয়া হয়, এরকম বুদ্ধি করে দেওয়া হয়, তাহলে আশা করি পরীক্ষার প্রশ্নপত্রটার স্ট্যান্ডার্ডিটি বেড়ে যায়। বৃহত্তম 4 অঙ্কের বিজোড় সংখ্যা কত? এটা অঙ্কগুলি দ্বারা গঠিত 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা। তাহলে এইগুলো দ্বারা গঠিত 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যাটি কত? তাহলে আমার তো অপশন আর কিছু নেই, অঙ্কগুলো তো এইগুলোই। তাহলে এটাই 5 অঙ্কের সংখ্যা ক্ষুদ্রতম। এদের অঙ্কগুলির সমষ্টি কত? 9 যোগ 9 যোগ 9 যোগ 9 যোগ 9 সমান 45, তাই তো? এদের 12 গুণ, এই সমষ্টির 12 গুণ কত? তাহলে 5 12 60, 4 12 48, 49 50 51 52 53 54, 540। এই 540 সংখ্যার দশকের ঘরের আসন্ন মান নির্ণয় করতে হবে। একক দশক। তাহলে দশকের ঘরে আছে 4, তার পরবর্তী অঙ্কটা 0, যেটা 5-এর কম, তাহলে 4 4ই থেকে যাবে, এই পাশে 0 এই পাশে 5। তাহলে এইটাই সঠিক উত্তর হচ্ছে। যাব 59 দাগে। কিছু সংখ্যক পাখি একটি বাগানে এলো, তার 1/4 অংশ পাখি উত্তর দিকে উড়ে গেল। তাহলে এই এক অংশ থেকে 1/4 অংশ উড়ে চলে গেল, পড়ে থাকলো 3/4 অংশ। এই জায়গাটা আমি আগে নির্ণয় করে রাখলাম। 9টি পাখি বাগানের গাছে রয়ে গেল। তাহলে এই যে 3/4 অংশ যেটা রয়ে গেল, এই 3/4 অংশ যেটা আমার কাছে বাগানে রয়ে গেল, সেটাই সমান সমান 9। তাহলে এক অংশ সমান সমান কত? 9 গুণ 4 ভাগ 3 সমান সমান 12। তাহলে উড়ে উত্তর দিকে গেছে কোনটা? উড়ে গেছে কয়টা? উড়ে গেছে 12 - 9 সমান সমান 3টি পাখি উত্তর দিকে উড়ে গেছে। এবার উত্তর দিকে উড়ে যাওয়া পাখির 1/3 অংশ পুনরায় ফিরে এলো। তাহলে 3টের 1/3 অংশ সমান সমান একটি পাখি এবার ফিরে এলো। তাহলে বাগানে তো রয়ে গেছে 9টি পাখি, আরো একটা ফিরে এলো। তাহলে মোট এখন 10টি পাখি হয়ে গেল বাগানে। তাহলে বাগানে 10টি পাখি হয়ে যাবে। যাব পরবর্তী সমস্যা, অঙ্কের শেষ অঙ্ক এটা। একটি বর্গক্ষেত্রের পরিসীমা একটি আয়তক্ষেত্রের পরিসীমার অর্ধেক। ভালো কথা, এইটুকু। যদি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের সমষ্টি 28 হয়, তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত? আচ্ছা, আয়তক্ষেত্রের দৈর্ঘ্য আর প্রস্থের সমষ্টিগত 28, তাহলে এটাও 28। তাহলে এর পরিসীমা কত? 28 গুণ 2 56 বর্গমিটার। এর অর্ধেক 56-র অর্ধেক কত? 28। এইটা কি? 28 বর্গ, এই 28 মিটার। মিটার, এটা মিটার, এটাও মিটার। এই 28 মিটারটা কি? বর্গক্ষেত্রের পরিসীমা। তাহলে বাহু কত? বর্গক্ষেত্রের বাহু কত? পরিসীমা ভাগ 4 সমান 7 মিটার। তাহলে তার ক্ষেত্রফল কত? ক্ষেত্রফল, এর ক্ষেত্রফলটা কত? ক্ষেত্রফল সমান 7 গুণ 7 সমান 749 বর্গমিটার। কোথায় আছে? এই অপশনে আছে। অঙ্ক আমাদের শেষ হলো, মডেল কোশ্চেন সেট। এবার তারপরের পর্ব হচ্ছে কি? অনুচ্ছেদ। অনুচ্ছেদ, নিচের অনুচ্ছেদগুলি পড়ে সঠিক উত্তর নির্বাচন করো। অনুচ্ছেদ 1, বইটা এবার তোমার হাতের সামনে দরকার হবে। বইটা দরকার হবে, তুমি অনুচ্ছেদ পড়বে এবং অনুচ্ছেদ পড়ার পরে তুমি প্রশ্নে চলে যাবে। 61-র উত্তর হবে এ, আমি উত্তরে দাগ দিয়ে যাচ্ছি। 62-র উত্তর কত হবে? 62-র উত্তর হবে ডি। 63-র উত্তর কত হবে? 63 তুমি পড়বে, তারপরে 63-র উত্তর হবে
সি। 64 উত্তর কত হবে? 64 উত্তর হবে ডি। এবং 65 দাগের উত্তর কত হবে? 65 দাগের উত্তর হবে এ। চলে যাব পরবর্তী অনুচ্ছেদে। অনুচ্ছেদ নম্বর 2। এটা পড়বে, পড়ার পরে 66 দাগে আসবে। 66 দাগে এসে তুমি পাচ্ছ উত্তর সি। সি পাবে। 67 দাগের উত্তর কত পাবে তুমি? 67 দাগের উত্তরও কিন্তু সি পাবে। 68 দাগের উত্তর কত পাবে? 68 দাগে আছে বি উত্তর। 69 দাগের উত্তর কত পাবে? এ। 70 দাগের উত্তরও কিন্তু পাবে তুমি এ। এবার অনুচ্ছেদ 3কে পাঠ করবে, পুরো অনুচ্ছেদটা পাঠ করে নেবে, নেওয়ার পরে 71 দাগের চলে আসবে। 71 দাগে উত্তর পাবে তুমি, 71-এ পাবে এ। 72 দাগের উত্তর পাবে ডি। এখানের কোনোটাই নয়। 73 দাগের উত্তর পাবে সি। 74 দাগের উত্তর পাবে সি। 75 দাগের উত্তর পাবে ডি। অনুচ্ছেদ 4-এ চলে আসো। 4টাকে বই থেকে পড়ো। 76 দাগে দেখো, বিশ্বের বৃহত্তম একক শিলা কোনটি? বিশ্বের বৃহত্তম একক শিলা এইটা। 77 দাগে পাচ্ছি এ। 78 দাগে পাচ্ছি বি। 79 দাগে পাচ্ছি এ। 80 দাগে পাচ্ছি সি। তাহলে আমরা এই বাংলা অনুচ্ছেদ যে জায়গাটা রয়েছে, এটাকে তুমি ভালো করে বাড়ি থেকে পড়বে এবং আমি যেখানে দাগ দিলাম সেটাকে মিলাবে। আর তোমার এইখানে HW যেটা থাকবে কালি মিলিয়ে করবে, অঙ্কগুলোকে কোষে করবে। অঙ্কগুলোকে কোষে করো, লাল কালি দিয়ে তুমি প্রশ্নগুলোকে খাতায় লেখো আগে, আর নীল কালি দিয়ে উত্তর করার কৌশল, উত্তরটাকে লেখো। আর বাংলা অনুচ্ছেদ তোমার খাতায় লিখতে হবে না, তুমি বাংলা অনুচ্ছেদগুলোকে একবার করে দেখো, তাহলে তোমার HW কমপ্লিট হবে। তাহলে আমরা আমাদের অনুচ্ছেদ নম্বর কোশ্চেন নম্বর, মডেল কোশ্চেন নম্বর 41 আমরা শেষ করলাম। 42 নম্বর সেট আগামী ক্লাসে করব। ভালো থাকো, সুস্থ থাকো, পরীক্ষা ভীষণ ভালো হতে হবে। টাটা, বাই বাই।